সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি ইউটিউব চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও যে 9টি কারণে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না, অর্থাৎ আপনি বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারী হতে পারবেন না। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই 9টি কারণে যাদের একটি কারণে ঘাটতি থাকবে তারা কিন্তু কোনোভাবেই এমপিওভুক্ত হতে পারবে না। এজন্য আপনার এই ভিডিওটি প্রথম থেকে একেবারে 9 পর্যন্ত দেখা দরকার, এবং এই ভিডিওটি দেখার পরে যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে কমেন্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে। তো যাই হোক, আমরা আসি আমাদের নাম্বার 1-এ আসি। সেখানে বলছে সনদ অনুযায়ী আবেদন না করা, অর্থাৎ আপনার সনদে যদি এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট বা দাখিল ভোকেশনাল বা বিএম বা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউট লেখা থাকে, আপনি সহকারী শিক্ষক হন, ট্রেড ইনস্ট্রাক্টর হন বা কলেজের প্রভাষক হন, তাহলে আপনাকে স্কুল অ্যান্ড কলেজ, যেগুলো ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজ এমপিওভুক্ত আছে, সেইগুলো স্তরে আপনাকে আবেদন করতে হবে। আরো সহজ করে বলি, যেমন আপনি সহকারী শিক্ষক বাংলা হিসেবে আবেদন করেছেন, আপনার সনদের মধ্যে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এবং মাদ্রাসা লেখা আছে, তাহলে আপনি ভোকেশনাল ভুক্ত যে এসএসসি ভোকেশনাল আছে এবং বিএম ভোকেশনালের যে স্কুল এবং কলেজ আছে, সেগুলোর যে পদ সহকারী শিক্ষক বাংলা পদে আবেদন করতে পারবেন না। আপনাকে আবেদন করতে হবে স্কুল এবং কলেজের, যেগুলো মাউসি থেকে বেতন দেয় এবং মাদ্রাসা থেকে বেতন দেয়, সেই সকল প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক বাংলা পদে আবেদন করা লাগবে। অনুরূপভাবে মাদ্রাসা জেনারেলে যাইতে, মাদ্রাসা এবং জেনারেলরা কারিগরিতে যাইতে পারবে না, আবার কারিগরিরা জেনারেলে যেতে পারবে না। আর আপনার সনদে যদি শুধু মাদ্রাসা লেখা থাকে, তাহলে আপনি মাদ্রাসাভুক্ত প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। এটি আরো সহজ করে বলি যে সহকারী শিক্ষক স্কুলের জন্য, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা স্কুলের জন্য আলাদা বিষয় কোড আছে, আবার সহকারী শিক্ষক মাদ্রাসার জন্য আলাদা বিষয় কোড আছে, আবার সহকারী শিক্ষক কৃষির আপনার কারিগরি প্রতিষ্ঠানের জন্য আলাদা বিষয় কোড আছে। এখন 3টি স্তরে কিন্তু আলাদাভাবে পরীক্ষা দিয়ে মেরিট সবার সাথে একসাথে হলেও সার্টিফিকেট আলাদা ধরন আছে, ওই ধরন অনুযায়ী আপনাকে আবেদন করতে হয়। যারা সহকারী শিক্ষক কৃষি আছেন তারা তাদের সনদটি এবং অন্যান্য সবাই যাদের সনদটি আগে করে নেবেন, ওই সনদের মধ্যে যে ধরন লেখা আছে ওই ধরন অনুযায়ী আপনাকে প্রথম আবেদন করতে হবে। ধরনের বাইরে আবেদন করলে লক্ষ টাকা দিলেও আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। তারপরে হলো প্রতিষ্ঠানের ধরন না বোঝা, যেমন আপনি সহকারী মৌলভী হিসেবে নিবন্ধন দিয়েছেন, তাহলে আপনি কিন্তু অবশ্যই দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক, অর্থাৎ 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী সহকারী শিক্ষক হবেন, এটি আপনারা সবাই জানেন। কিন্তু আপনি কি ভাবলেন যে যেহেতু স্কুলেও ইসলাম শিক্ষা আছে, এটাও আরবি, মাদ্রাসাও যেটা সহকারী মৌলভী আরবি, দুইটা তো সেম একই, তো আমি মাদ্রাসা না করে স্কুলে আবেদন করলাম। বা স্কুলে যারা ইসলাম শিক্ষা আছে তারা ভাবলো এটা যেহেতু আরবি সাবজেক্ট আমি মাদ্রাসাই করলাম, মানে ধরনের বাহিরে আপনি আবেদন করলেন। তো ধরনের বাহিরে আবেদন করলে এই ধরনের আবেদনে আপনি এমপিওভুক্ত হতে পারবেন না, অর্থাৎ সহকারী মৌলভী আপনার মাদ্রাসার জন্য আপনাকে মাদ্রাসাতে আবেদন করতে হবে, এবং স্কুলের সনদ দিয়ে কলেজের সনদ দিয়ে স্কুলে আবেদন চলবে না। মনে করেন আপনি সহকারী শিক্ষক কৃষিতে স্কুল পর্যায়ে টিকছেন, আপনি কলেজেও আবেদন করলেন, বা কলেজ পর্যায়ে টিকছেন, আমি যেহেতু ভালো মানেরটা টিকছি তাহলে স্কুলে আমি আবেদন করি, এটা চলবে না, অর্থাৎ সনদের বাইরে যাওয়া চলবে না। তারপরে বলছে নারী কোঠায় আবেদন করা, যেমন নারী কোঠায় আবেদন কি, যেমন একটি প্রতিষ্ঠানে আপনার গার্লস স্কুল বা কলেজ, গার্লস কলেজ, সেখানে শারীরিক শিক্ষা বিষয়ে শুধুমাত্র নারী প্রার্থী আবেদন করতে পারবে। সেখানে কিন্তু পদের মধ্যে পুরুষ এবং মহিলা উভয় দেওয়া থাকবে। এখন আপনি যদি ওই সকল স্থানে আবেদন করেন তাহলে আপনি কিন্তু বেতনভুক্ত হতে পারবেন না। অনুরূপভাবে যেখানে নারী কোঠা দেওয়া থাকবে, শুধুমাত্র নারী কোঠা, সেখানে কোনো পুরুষ প্রার্থী আবেদন করলে সুপারিশ পাবেন কিন্তু এমপিওভুক্ত হতে পারবেন না। তারপরে আপনি যখন 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, আবেদনের সময় আপনার নিবন্ধন সনদটি কোনো কারণে 2-1টি নামের বানান ভুল এসেছে, এর সাথে সাথে তো সংশোধন করা সম্ভব না। তো কারণ এই নিবন্ধন সনদ সংশোধন করতে আমাদের 2 থেকে 3 মাসের মতো সময় লেগে যায়, এর মধ্যে আমাদের গণবিজ্ঞপ্তি চলে যাবে। তবে সেক্ষেত্রে আপনি যদি ওই ভুল নাম দিয়ে ব্যবহার করেন তাহলে আপনি কিন্তু সুপারিশ পেতে বিলম্বিত হতে পারেন, মানে সুপারিশ কোনো কারণে বাতিল হতে পারে। তো সেক্ষেত্রে আপনার এসএসসি যে সমমান সনদটা আছে সেই সনদের হুবহু নাম ব্যবহার করে আপনার 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ অনলাইনে আবেদন করতে হবে। যদি অনলাইনে আবেদন করেন তাহলে আপনি প্রাথমিক সুপারিশ পাবেন, না হলে প্রাথমিক সুপারিশ নাও পেতে পারেন। আর প্রাথমিক সুপারিশ না পেলে তো এমপিওভুক্ত প্রশ্নই ওঠে না।
পরেরটা হলো বয়স লুকিয়ে আবেদন করা। অনেকে আছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যার বয়স, যেটি একটি বয়স নির্দিষ্ট করে দিয়েছে, দেখা যায় 1 মাস 2 মাস ব্যাক ডেট দিয়েছে, কিন্তু তার যে ব্যাক ডেট দেওয়া হয়েছে, দেওয়া থেকে তার 2 দিন বা 3 দিন কিংবা 1 দিন বেশি বয়স হয়ে গেছে। তিনি কি করলেন, একটু একটা দিন একটু কমিয়ে দিয়ে সার্টিফিকেটের বয়সের তুলনায় একটু হেরফের করে দিলেন। পরবর্তীতে মূল যে সার্টিফিকেট, ওই সার্টিফিকেটের সাথে যখন এমপিও করানো যাবে তখন দেখবো যে 1 দিনের কম বেশ আছে, তখন কিন্তু সে ভুলেও এমপিওভুক্ত হতে পারবে না, লক্ষ টাকা দিল। তো এই ধরনের কাজ কিন্তু কখনোই করা যাবে না, এটি শাস্তিযোগ্য অপরাধ। তারপরে কাম্য শিক্ষার্থী না রাখা। ধরেন আপনি অনেক ভালো নাম্বার পেয়েছেন, আপনি সর্বোচ্চ সেরা অর্থাৎ টপ 10-এ আছেন, আপনার জন্য 50টার মতো পদ খালি আছে, তাহলে আপনি 10টা প্রতিষ্ঠানে 10 নম্বর সিরিয়াল আছেন, তাহলে আপনি 11টা আবেদন করলে তো আপনার উপরে কেউ যাইতে পারবে না, স্বাভাবিক। কিন্তু আপনি প্রতিষ্ঠানে যখন আবেদন করলেন, কোনো কিছু না বুঝে এমন একটা প্রতিষ্ঠানে আবেদন করলেন, যা দেখলেন যে ওই প্রতিষ্ঠানে নির্দিষ্ট পরিমাণ যে ছাত্র ভর্তি করার লাগে প্রতি বছর, ওই পরিমাণ ছাত্র ভর্তি করাতে পারে নাই, গত 3 বছরের রেজাল্টও সন্তুষ্টজনক না, যেমন 30-40% পাস লাগে একটি এমপিও করাইতে গেলে, ওইটাও নাই। এবং কারিগরি শাখা হলে সেখানে দেখবেন যে অধিকাংশ ফেল ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, বা কাম্য শিক্ষার্থীর সংখ্যাটি নেই, বা গত বছর একজন ছাত্র ভর্তি করাতে পারেনি। এই ধরনের প্রতিষ্ঠান হলে আপনি কিন্তু এমপিওভুক্ত হতে পারবেন না। এটি যদি আপনার নিজ জেলা থেকে অনেক দূর জেলাতে চাকরি করা লাগে, তারপরেও আপনাকে যেতে হবে, কারণ কাম্য শিক্ষার্থী যদি না থাকে সেখানে কোনো মতে স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক কিংবা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হোক, সেক্ষেত্রে এমপিও দেবেন। আর কোন শ্রেণীতে কোন ক্লাসে কত পার্সেন্ট ছাত্র কাম্য শিক্ষার্থী লাগে, এই বিষয়ে আমি 10 থেকে 12 মিনিটে একেবারে A to Z স্কুল কলেজ মাদ্রাসার একটি ভিডিও দিব সামনে, আশা করি দেখতে পারবেন। হতাশ হওয়ার কিছু নেই, কাম্য শিক্ষার্থী নিয়েও একাধিক ভিডিও এই চ্যানেল বা জব টিচার্স টিভি ইউটিউব চ্যানেলে থাকবে। তারপরে প্যাটার্ন বহির্ভূত পদে আবেদন করা। যেমন এখানে একটি পদ ছিল নারী কোঠা, বা প্যাটার্নের মধ্যে আছে 21টি পদ, তো আপনি দেখাই দিলেন 22টি পদ। যেখানে জীববিজ্ঞানে একটি পদ দেখানো ছিল, সেখানে আপনি 2টি দেখাই দিলেন। বা কোনো কারণে প্যাটার্নে যেভাবে দেওয়া আছে, মানে আপনি প্রতিষ্ঠান 10টি পদ পায়, আপনি 11টি পদ দেখাই আবেদন করে দিলেন, তো এই একটি যে বাহিরের পদে আসবে, উনি পদে কিন্তু এমপিও দেখাবে, কিন্তু পরবর্তীতে প্যাটার্ন বহির্ভূত হওয়ার কারণে সেটি দিয়ে কিন্তু আপনি এমপিওভুক্ত হতে পারবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনি যখন প্রতিষ্ঠানে আবেদন করবেন, আবেদনের পূর্বে ওই প্রতিষ্ঠানের সাথে কথা বলবেন যে ওই প্রতিষ্ঠানে এই পদ নিয়ে কোনো মামলা আছে কিনা, বা এই পদে কেউ চাকরি ফালাইতে চেয়ে কোনো ইন্ডেক্স বাতিল না করে চলে গেছে কিনা, বা এই ধরনের কোনো সমস্যা আছে কিনা, ম্যানেজিং কমিটি কোনো সমস্যা আছে কিনা, কাম্য শিক্ষার্থী সমস্যা আছে কিনা, বা কোনো ধরনের সমস্যা আছে কিনা, বা এর আগে পূর্বে এটি কমিটি কর্তৃক নিয়োগের ঝামেলা আছে কিনা বা মামলা আছে কিনা, এগুলো জেনে তারপরে অবশ্যই আবেদন করতে হবে। আর প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলার জন্য একটি সহজ এবং শর্টকাট নিয়ম আছে, সেটি হলো যে আপনি প্রতিষ্ঠানে EIN নম্বর আছে, 6 ডিজিটের একটা EIN নম্বর আছে প্রতিটা প্রতিষ্ঠানের, তার আগে 01309 যোগ করে দিলে আপনি প্রতিষ্ঠান প্রধান বা কেরানির নাম্বারে কথা বলতে পারবেন। তারপরে হচ্ছে কারিগরি শাখার শিক্ষকদের জিও না থাকা। কারিগরি যে শিক্ষকগুলো রয়েছে, যারা SSC ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল, যারা এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে থাকবেন, তাদের জন্য কিন্তু এটি বলছে যে কারিগরি শাখায় যদি জিও না থাকে, জিও মানে গভর্নমেন্ট অর্ডার, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের পদ এমপিও, কিন্তু ওই পদে আপনার অর্থ মন্ত্রণালয় থেকে বেতন করানোর জন্য, যেমন আপনি একটি পদে কারিগরিতে যুক্ত হলেন, ওই পদের বিপরীতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বা এইভাবে 10-12টা পদ তৈরি হয়। ওই 10-12টা পদের জন্য একটি বেতনের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাগজ লাগে, ওই কাগজটাকে বলা হয় জিও বা গভর্নমেন্ট অর্ডার। ওটি শুধু এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে SSC ভোকেশনাল, দাখিল ভোকেশনাল, BM ভোকেশনাল বা স্বতন্ত্র ভোকেশনাল, যেগুলো কারিগরি বা DTE-র অধীনে বেতন হয়, এই সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য আপনার এই জিও থাকতে হয়। অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করবেন, এই প্রতিষ্ঠানে যদি জিও না থাকে তাহলে এখানে আবেদন করবেন না, কারণ জিও ছাড়া আপনার এমপিওভুক্ত হওয়া যায় না। তাহলে কারিগরি শাখার জন্য একটি ভয়াবহ মরণ ফাঁদ হলো জিও। যারা জিওর বিষয়টি জানেন না, আজকে জানলেন, তারা অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-26 আবেদনের সময় জিও দেখে আবেদন করবেন। কারিগরি প্রায় 25% প্রতিষ্ঠানে জিও সমস্যা থাকে। যেমন একটি প্রতিষ্ঠানে 5টি ট্রেড থাকলে 5টি ট্রেডে আলাদা জিও লাগে, যেমন অনেক প্রতিষ্ঠানে 3টিতে আছে আর 2টিতে নাই। ওই 2টির অধীনে যদি বাংলা, ইংরেজি, গণিত শূন্যপদ দেখায়, তাহলে আপনি কিন্তু এমপিওভুক্ত হতে পারবেন না। জিও এমন একটা জিনিস, জিও ছাড়া স্বয়ং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আপনাকে এমপিওভুক্তিতে অংশগ্রহণ করতে দিবে না বা দেওয়ার নিয়মে নাই। তারপরে নন এমপিও পদে যোগদান করা। যেমন কিছু কিছু প্রতিষ্ঠান প্রধান এমপিও পদটা নন এমপিও পদটাকে এমপিও দেখাইছে, আসলে ওই পদটা এমপিও না, বা শাখা পদ কেবল খোলা হয়েছে, ওই পদটি আরো 2 বছর পরে এমপিও হবে বা 3 বছর পরে হবে, সেই পদটারে কি করা হয়েছে, এমপিও দেখাই দেওয়া হয়েছে। তো
এমপিও যদি দেখায় যে এরকম পদে যদি আপনি যাই পড়েন তাহলে আপনি এমপিভুক্ত হতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে সব বিষয় জেনে তারপরে অবশ্যই আবেদন করতে হবে। আন্দাজের উপরে যত নাম্বারই পান না কেন, সেটা স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক কিংবা কারিগরি প্রতিষ্ঠান হোক, আবেদন করা যাবে না। আর যারা কারিগরি প্রতিষ্ঠান হয়েছে, যারা সেসি ভোকেশনাল 630টা, তাদের কোনো জিও লাগে না। বা জেনারেল মুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, এগুলোতেও কোনো জিও লাগে না। ওগুলো এমপিও মানেই বেতন, আর কারিগরির এমপিওর পরে আবার জিও লাগে। এটি হলো কারিগরির একটি বিরাট সমস্যা। তাহলে নন এমপিও যে পত্রে, সেটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এরকম 84 জন নন এমপিও বা বিভিন্ন সমস্যামূলক পদে বা ভুল পদে সুপারিশ পেয়েছিল। এরকম 84 জনকে প্রতিস্থাপন করা হয়েছে, কিন্তু এই 6 মাস 7 মাস পরে তাদের কিন্তু প্রচুর টাকা খরচ হয়েছে এবং এই 6 মাস কিন্তু তারা এমপিওভুক্ত হয় না এবং কোনো বেতনও পায় না। সো আপনার কিন্তু প্রচুর পরিশ্রম হবে। এই জন্যে আপনার অনলাইন আবেদনের পূর্বে অবশ্যই 40টা প্রতিষ্ঠান সম্বন্ধে খোঁজখবর নিয়ে, নিজে খোঁজখবর কিংবা পরিবারে কোনো লোক দিয়ে অথবা ফোন করে যে কোনোভাবে হোক কনফার্ম সিদ্ধান্ত আসার পরে আপনাকে আবেদন করতে হবে। তাছাড়া যদি আন্দাজের উপর আবেদন করেন তাহলে এই 9টি কারণে যে কোনো একটি কারণ আপনার ভিতরে যদি এসে পড়ে তাহলে আপনি আর এমপিওভুক্ত হতে পারবেন না। আশা করি আমার ভিডিওটি বুঝেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আর জব টিচার্স টিভি সাথেই থাকুন। এরকম ভিডিও আরও পেতে আরও পাওয়ার জন্য অবশ্যই জব টিচার টিভি ইউটিউব চ্যানেলকে ফলো করুন।